কাল ভোর ৬টা পর্যন্ত বাড়ল লঞ্চ চলার সময়। দিনভর ধীর গতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কমেনি ঢাকামুখী শ্রমজীবীদের ভোগান্তি। আসতে এসে পারবো তো মূল্য এখন চাকরি বাকরি আমাকে বাঁচাতে লাগবে না, তো চাকরি থাকবে না আমাকে। কোনো স্বাস্থ্যবিধি মানে আসছে না, সবাই যাচ্ছে একসাথে। সিট ব্লক করছে কিন্তু ভাড়া নিছে সমানই। রফতানিমুখী শিল্প কারখানায় উৎপাদন শুরু, কাজে যোগ দিতে না পারলেও চাকরি যাবে না, আশ্বাস কর্তৃপক্ষের। করোনায় আরও 231 জনের মৃত্যু। কাল থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা। চট্টগ্রামের পটিয়ায় নিবন্ধন ছাড়া ভ্যাকসিন দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি। মহামারী না হলে উন্নয়ন আরও ত্বরান্বিত হতো, শোকের মাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যায় মোশতাক জিয়ার ইন্ধন ছিল। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখাচ্ছে সরকার, বললেন মির্জা ফখরুল। কারখানা খুলে শ্রমিকদের বিপদে ফেলার অভিযোগ। ব্রিগেডিয়ার পরিচয় দেয়া প্রতারক ইশরাত রফিক ঈশিতা র্যাবের জালে আটক। ধান্দা ফিকির করতেন কখনো গবেষক, কখনো কূটনৈতিক হিসেবে। আপনারা এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পথে পথে সীমাহীন ভোগান্তি মাথায় নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ, যাদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক। কেউ বাসে চেপে ফিরেছেন, কেউ বাসের ছাদে, কেউ আবার কর্মস্থলে ফিরেছেন ট্রাকে করে। ফেরিতে বা লঞ্চেও ছিল না তিল ধারণের ঠাঁই। এমন ভোগান্তির মাঝে কোথাও নিশ্চিত করা যায়নি স্বাস্থ্যবিধি। শিমুলিয়া ঘাটের এই দৃশ্যই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। আবার ফেরি ছাড়াও ছোট ছোট লঞ্চে যারা পদ্মাপাড়ি দিয়েছেন সেখানেও একই চিত্র। অতিরিক্ত যাত্রী পরিবহন করায় শিমুলিয়ায় 4টি লঞ্চকে করা হয় 20,000 টাকা জরিমানা। কারখানা খোলা, তাই যেতেই হবে এসব মানুষকে। কিন্তু ভাড়া এতই বেশি যে অনেকেরই পরিবার সহ বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে চলে গেছে মাসের বেতন। আসতে এসে পারবো তো মূল্য এখন চাকরি বাকরি আমাকে বাঁচাতে লাগবে না, তো চাকরি থাকবে না আমাকে। মানসিক গাদাগাদির কারণে আমরা কালকে যাইতে পারিনি, এই জন্য আজকে দেখলাম যে গাড়ি ছাড়ছে, 12টা পর্যন্ত গাড়ি চলবে, এই জন্য আজকে রওনা হচ্ছে। লঞ্চে মানুষ ভাড়া নিতেছে বেশি, আর শাস্তিও বেশি নাই। নিচে বসে আসছি, তারপর 60 টাকা করে ভাড়া লাগছে। কোনো স্বাস্থ্যবিধি মানে আসছে না, সবাই যাচ্ছে একসাথে। সড়ক পথে যারা কর্মস্থলে ফিরেছেন তাদের ভোগান্তির মাত্রাও কম ছিল না। কেউ বাস পেয়েছেন, কেউ ভেতরে সিট না পেয়ে চড়েছেন ছাদে, কেউ আবার বাসের ছাদেও জায়গা না পেয়ে গন্তব্যে পৌঁছান ট্রাকে চেপে। আমরা আসছি ট্রাকে করে, বাস তো পাই নাই। বাস না হওয়াতে ট্রাকে নিচে এক একজন 800-1000 টাকা নিচে ভাড়া 1500, আর এই দিক থেকে আসতে 200-300 টাকা খরচ হয়েছে। আমরা যাই যে কষ্ট করে ভাড়াও তো দিচ্ছি, ডাবল আবার ঘুরে বানাচ্ছে কাজপথ দেওয়ার কথা আসলে সাইনবোর্ড। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে উত্তরবঙ্গমুখী লেনে প্রায় 20 কিলোমিটার এলাকায় তৈরি হয় গাড়ির ধীর গতি। ঢাকামুখী গাড়ির চলাচল নির্বিঘ্ন করতে গিয়ে সেতু এলাকায় উত্তরবঙ্গমুখী যানবাহনের জট তৈরি হয় বলে জানায় হাইওয়ে পুলিশ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। এদিকে ভোগান্তি কমাতে লঞ্চ চলাচল কাল ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে লঞ্চে ঢাকায় ফেরা মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। চাঁদপুর, শরীয়তপুর থেকে বেশ কয়েকটি লঞ্চ যাত্রী বোঝাই করে সদরঘাটে আসে, তবে ঢাকা ছাড়া লঞ্চগুলোতে ছিল না যাত্রী চাপ। গণপরিবহন দুপুর পর্যন্ত চালু থাকায় কর্মক্ষেত্রে সময় মতো পৌঁছাতে পারেন শ্রমিকরা। শনিবার রাতে ঘোষণা আসে লঞ্চ চালু, শুরু হয় লঞ্চ চলাচল।
সকালেই চাঁদপুর শরীয়তপুর থেকে যাত্রী বোঝাই করে সদরঘাট টার্মিনালে আসে বেশ কয়েকটি লঞ্চ। স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকলেও ঢাকাতে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আজকে থেকে খোলা। খোলা না? হ্যাঁ। তো এই যে লঞ্চ চালু হলো, এটা ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের জন্য ভালো হয়েছে। এটা ভালো হয়েছে, কিছু সময়ের জন্য যদিও ছাড়ছে, টাকা পয়সাও কম গেছে, যেহেতু আসা যাওয়াটা ভালো হয়েছে। শুধু আসা নয়, ঢাকা থেকেও চাঁদপুর ভোলাসহ বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চ। মূলত রাজধানীতে আটকে পড়া ও বাড়িতে জরুরি কাজ আছে তারাই এই সুযোগটি নিয়েছেন। ঢাকাতে আটকা পড়ে আসছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। লঞ্চ ছাড়ছে আজকে, খবর পাইছি কাল রাত্রে 12টা, এখন যাইতেছি। তবে যাওয়ার সময় যাত্রী চাপ ছিল না মোটেও। লঞ্চ মালিকরা বলছেন, হুট করে লঞ্চ চালুর ঘোষণা দেওয়ায় যাত্রী নেই। কীভাবে যাত্রী হবে? কারণ স্টাফের একটা ব্যাপার আছে, লকডাউন ছিল, স্টাফ জাহাজে ছিল না, এখন স্টাফ ছাড়া তো আর জাহাজ চালানো সম্ভব না। মানুষের কাছে ইনফরমেশন যায়নি, এই জন্য অনেকেই যেতে চাচ্ছে না এবং যাত্রীও তুলনামূলক অনেক কম। যাত্রীর ওদিকে কিছুটা চাপ আছে, আর সদরঘাটে তো খুবই হতবাক করা অবস্থা। আমরা বেশ কিছু লঞ্চ ভিড়েছিলাম, বাট যাত্রীর অভাবে আমরা এগুলো ছাড়তে পারিনি। এদিকে শিল্প কারখানার শ্রমিকদের কথা বিবেচনা করে চলছে সড়কপথের গণপরিবহনও। বিভিন্ন জেলার বাসের পাশাপাশি রাজধানীতে দেখা মিলেছে বিআরটিসি সহ বেশ কিছু অভ্যন্তরীণ রুটের বাসও। ভাড়া নিচে ডাবল বসাবে, এক সিটে দুইজন বসাইছে, সব সিট ব্লক করছে, কিন্তু ভাড়া নিচে সমানই। স্বাস্থ্যবিধি মানা নাই আর কি, সবাই যেভাবে আগে যেভাবে নামছে লোক, সেইভাবেই লোক উঠেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চলাচলের কথা থাকলেও পরে তা বাড়ানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে শ্রমিক, তবে প্রথম দিন 60 থেকে 70% শ্রমিক দিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে বিজিএমইএ এর ঠিক করে দেওয়া নির্দেশনা অনুযায়ী কারখানাগুলোতে নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম। হঠাৎ করেই আসে ঘোষণা, চালু হবে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন। তাই কর্মস্থলে উপস্থিত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে শ্রমিক। সকালে পোশাক কারখানাগুলোর প্রবেশমুখে ছিল এমন জটলা। বিজিএমইএ এর নির্দেশনা অনুযায়ী হাত ধোয়া এবং স্যানিটাইজারের ব্যবস্থায় ছিল কড়াকড়ি। মাপা হয়েছে তাপমাত্রাও। শ্রমিক স্বল্পতার শঙ্কা থাকলেও বেশিরভাগ কারখানাতেই ঘুরেছে সেলাই যন্ত্র। বলা হচ্ছে 60 থেকে 70% জনবল নিয়েই শুরু হয় উৎপাদন। পরে আসার সময় অনেক কাহিনী হয়েছে, রাস্তাঘাটে পুলিশ আটকাইছে, পরে টাকা নিছে, নেওয়ার পরে ছাড়ছে। 2 জন আসছে 4000 টাকা দিয়া। এমনি সময় লাগে 500-700। বাড়ির থেকে শুরু করছি, অটোতে আইছি, অটোর থেকে তারপরে লঞ্চে আইছি, পরে হাইটে আইছি। শীত এবং বড়দিনের পোশাক বিদেশে পাঠাতে হবে শিগগিরই। তাই কারখানাগুলোতে শ্রমিকদের যেন দম ফেলার সময় নেই। আসতেই হবে, তোমরা না আসলে তোমাদের চাকরি থাকবে না, এমন কোনো চিন্তা ভাবনা আমাদের ম্যানেজমেন্টেরও নাই, আমাদের মালিকেরও নাই। পরে মাথা পর্যন্ত সব জায়গায় স্প্রে হয়, তারপরে আমাদের গেইডে সিকিউরিটি গার্ড ওরা স্প্রে মারতেছে। মালিক আর শ্রমিককে শোষণ করে না, শ্রমিক ও মালিককে শোষণ করে না। আমরা এখন সবাই শোষিত হই বায়ারদের দ্বারা। সো বায়ারদেরকেও আমাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। রাজধানীর বাইরে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ অন্যান্য শিল্প এলাকাতেও ছিল কর্মচাঞ্চল্য। ঠোকার মুখে প্রতি কারখানাতেই ছিল হাত ধোয়ার ব্যবস্থা। বিজিএমইএ এর নেতার দাবি, ক্রেতাদের চাপে কারখানা চালু করা ছাড়া বিকল্প ছিল না। তবে সুরক্ষা নিশ্চিত করেই হচ্ছে উৎপাদন। এর আগেও লকডাউন যেটা আমরা মোকাবেলা করেছি, সেখানে আমাদের শ্রমিকরা একেবারে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছে। সেই হিসাবে আমাদের সেক্টরে সংক্রামিত হয়নি। আমরা সেদিকে অবশ্যই খুব কঠোর নজর রাখবো। চলতি অর্থ বছরে পোশাক খাত থেকে $3.5 কোটি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। উদ্যোক্তারা বলছেন, নতুন করে কারখানা বন্ধ না করা হলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 231 জন। এ নিয়ে মোট মৃত্যু 20,916। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 14,844 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 29.97%। নমুনা পরীক্ষা হয়েছে 49,529টি। এ পর্যন্ত শনাক্ত 12,64,328 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,054 জন। মোট সুস্থ 10,93,226। মৃত 231 জনের মধ্যে পুরুষ 139 আর নারী 92। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 77 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 53, খুলনায় 44, রংপুরে 18, রাজশাহীতে 13, ময়মনসিংহে 11, সিলেটে 9 ও বরিশালে 6 জন মারা গেছেন।
এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও মিলছে না বেড, চরম ভোগান্তি গুরুতর করোনা রোগীদের। বিভিন্ন এলাকা থেকে উন্নত চিকিৎসার আশায় ঢাকায় এলেও ভর্তি হতে পারছেন না। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বেড নয়, ফিল্ড হাসপাতাল করা হচ্ছে। এদিকে কাল থেকে শুরু হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান। 60 বছরের মিজান মিয়ার করোনা শনাক্তের পর শ্বাসকষ্ট নিয়ে 2 দিনে ঘুরেছেন 4 হাসপাতাল। কুর্মিটোলার জরুরি বিভাগের সামনে একটি শয্যা খালি হওয়ার অপেক্ষায়। বিভিন্ন জায়গা থেকে এসে তার মতো অনেকেই রাজধানীর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন সিটের জন্য। আমাদের রোগীর অবস্থা বেশি ভালো না, অক্সিজেন দিতে হবে তাড়াতাড়ি, তো অক্সিজেন লাগাইছে। এখন এইগুলা কিছু বলে নাই, খালি বলছে সিট খালি নেই। ঢাকা মেডিকেল, তারপরে আপনার ওই মহাখালী, বুঝেছেন, মগবাজার, এখানে সুস্থ হয়েও হাসপাতাল ছাড়ছেন কেউ কেউ, তবে সে সংখ্যা ভর্তি রোগীর চেয়ে কম। আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালো, কিন্তু পরিবেশটা বুঝতে পারছেন। আমি ঝিনাইদহ থেকে আসছি, তখন আমার গায়ে জ্বর ছিল, মুখে স্বাদ ছিল না। এখন আমি সুস্থ, এখন আমার সব ঠিক, মোটামুটি ঠিক হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কোনো হাসপাতালেই নতুন বেড যোগ করার সুযোগ নেই। এ সময় তিনি হঠাৎ চলাচল বেড়ে যাওয়ায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন। গাদাগাদি করে 3 ধরনের জায়গা ছিল না, অবশ্যই এর মাধ্যমে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাবে। আমরা সেটা অস্বীকার করি আর না করি। মহাখালীতে প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাসের উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী জানান, কারো আইডি কার্ড না থাকলেও বিশেষ উপায়ে নেওয়া যাবে টিকা। ভ্যাকসিন পাবেন গর্ভবতীরাও। যে 1 সপ্তাহের মধ্যে আগামীতে প্রায় 1 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করব। 1 কোটি লোককে আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। আমাদের হেলথের সেই সক্ষমতা আছে যে কোটি কোটি ভ্যাকসিন তারা সপ্তাহে দিয়ে দিতে পারবে, সেই ব্যবস্থা আমাদের আছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের পটিয়ায় রেজিস্ট্রেশন ছাড়াই রীতিমতো অস্থায়ী কেন্দ্র খুলে টাকার বিনিময়ে 2000 মানুষকে টিকাদানের ঘটনায় তোলপাড় চলছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট রবিউল ইসলামের দাবি, এলাকাবাসীর অনুরোধেই সেবার ব্রত নিয়ে টিকা দিয়েছেন। রীতিমতো ব্যানার টানিয়ে এলাকার মানুষ জড়ো করে পটিয়ার শোভনদন্দি ইউনিয়নের একটি স্কুলে এভাবেই টিকা দেয়া হয় শুক্র এবং শনিবার 2 দিন ধরে। অথচ কিছুই জানেন না জেলা এমনকি উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, একক সিদ্ধান্তে অস্থায়ী কেন্দ্র খুলে টাকার বিনিময়ে 2000 টিকা দিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল ইসলাম। তবে রবিউলের ব্যাখ্যা ভিন্ন। টিকা পাচ্ছে না, মানে দেরি হয়ে যাচ্ছে আর কি। আমার বাড়ির এলাকার ছেলে আমার টিকা মেরে দেন না। তখন আমি এক পাশে স্কুলের মাস্টার আছে, ওরা নিবন্ধন করছে। নিবন্ধন করার পরে আমার তারা উঠছে, আমি টিকাটা মারছি। আমি 2000 মানুষকে ভ্যাকসিন দিচ্ছি। যদি কেউ মনে করে নিবন্ধন ছাড়া এলাকা গিয়ে টিকা মারছে টাকা নিয়ে, ঠিক আছে, আপনার সহজমিনে তদন্ত করেন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদন পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়ার পরে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারবো। ঠিক আছে, তবে এটুকুই বলা হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে কোনো বাধা নাই, টিকা দেওয়া যাবে, কিন্তু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে। মূলত আগামী 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশনবিহীন টিকা কার্যক্রমের যে সিদ্ধান্ত, তার অংশ হিসাবে পটিয়ায় নেওয়া হয়েছিল ফাইজারের এসব টিকা, যার তত্ত্বাবধানে ছিলেন এই রবিউল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের ইন্ধন ছিল, তবে ষড়যন্ত্রে জড়িত অনেককে এখনও শনাক্ত করা যায়নি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাসে ভার্চুয়ালি কৃষক লীগের স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির অনুষ্ঠানে তিনি কথা বলেন। করোনা পরিস্থিতি না হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হতো বলে জানান প্রধানমন্ত্রী। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরাই ক্ষমতায় আসে। দেশের উন্নয়নকে নানাভাবে তারা বাধাগ্রস্ত করেছিল। তারা চায়নি বাঙালি মাথা উঁচু করে দাঁড়াক। দেশকে পিছিয়ে দিতেই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। খুনিদেরকে
পুরস্কৃত করা হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হবার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া এই খুনি রশিদকে পার্লামেন্টে ভোট চুরি 15ই ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। প্রধানমন্ত্রী বলেন, খুনি ফারুক রশিদ বিবিসির সাক্ষাৎকারে বলেছিল জিয়াউর রহমানের সাথে তাদের যোগাযোগ ছিল। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুকে খুন করা হয়নি, একটি আদর্শকে মুছে ফেলা ও বিজয় নস্যাৎ করতেই এই হত্যাকাণ্ড। শুধু রাষ্ট্রপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তা নয়, একটি আদর্শকে হত্যা করা, একটি বিজয়কে নস্যাৎ করা এবং একটি জাতিকে জাতি হিসেবে মর্যাদা পাওয়ার যে সুযোগ সেটাকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল ঘাতকদের প্রচেষ্টা। শেখ হাসিনা বলেন, মহামারীর মধ্যে নানা বাধা বিপত্তির পরও দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। আমাদের যে উন্নয়নের গতিধারাটা এটা হয়তো আমরা আরও অব্যাহত রাখতে পারতাম যদি করোনা নামক এই মহামারীটা না দেখা দিত। করোনা পরিস্থিতি না হলে দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবুও আমরা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছি। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। সব ধরনের সহযোগিতা। করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, সরকার জনগণের সাথে পরিকল্পিতভাবে প্রতারণা করছে। প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের করোনা পরিস্থিতি জানানো হয়, যেখানে 24 ঘন্টায় করোনা সংক্রমণ, আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা থাকে বিভাগভিত্তিক নানা তথ্য উপাত্ত। বিএনপির দাবি, গুরুত্বপূর্ণ এই ইস্যুতে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি উন্নত করবার কোনো প্রচেষ্টা সরকারের নেই। অন্যদিকে ঢাকায় কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে জনগণকে প্রতারণা করবার জন্য অসত্য তথ্য দিচ্ছে। লকডাউনের মধ্যে হঠাৎ করেই রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী বলেও মন্তব্য করেছেন ফখরুল। কী করে লোকগুলো আসবে আবার তার কোনো ব্যবস্থা নেই। আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা বলছে যে না 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। আমি কি এমনি বলেছিলাম যে এগুলো আসতেছে সব হেমায়তপুর থেকে? অযোগ্যতা, দুর্নীতিপরায়ণতা ও আন্তরিকতার চরম অভাবে এইসব আত্মহননকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। দিস ইজ টোটালি সুইসাইডাল। 3টি জেলার দায়িত্বশীল নেতাদের কাছে করোনা সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব। এই সময় দলটির করোনা পর্যবেক্ষণ কমিটির প্রধান অভিযোগ করেন, মানুষকে সহায়তা দিতে গিয়েও গ্রেপ্তার হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। তারা যেভাবে এরকম একটা মহামারীকে, অতি মহামারীকে হ্যান্ডেল করছে, তাতে তাদেরকে 1 মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নাই। যারা মানুষের জানমালের রক্ষা করতে পারে না, তারা সরকার চালাতে পারে না। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় উদ্যোগের বাইরেও স্থানীয় নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় আক্রান্তদের সহায়তা করে যাচ্ছেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কখনো বিশিষ্ট আলোচক, চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, কখনো গবেষক, প্রয়োজনে বনে যেতেন কূটনীতিক, ব্রিগেডিয়ার জেনারেল। প্রতারণার জন্য নিজেকে এসব পরিচয়ে জাহির করতেন ডাক্তার ইশরাত রফিক ঈশিতা। অনেকের কাছ থেকেই হাতিয়ে নিয়েছেন অর্থ। সহযোগী শহীদুল ইসলাম দিদার সহ এই প্রতারককে আটক করেছে র্যাব। মাদক ও প্রতারণা সহ বেশ কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাম্বাসেডর আমি, যেগুলো শিক্ষা নিয়ে কাজ করছে, এবং আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে ইয়াং ওয়ার্ল্ড লিডার্স ফর হিউম্যানিটি, ওটার কো-ফাউন্ডার আমি। হয়তো বা আমার প্রোফাইল যদি জেনে থাকেন দেখবেন যে আমার শুধু মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে না বা ইন্টেলিজেন্সে না। এখন এভাবেই নিজের পরিচয় জাহির করতেন ইশরাত রফিক ঈশিতা। প্রতারণার এমন কৌশল নেই যার আশ্রয় নেননি তিনি। এত ভুয়া সনদ বানিয়েছেন যে টেবিলে সাজিয়ে রাখা স্ট্যান্ডে সেগুলোর সংকুলান হচ্ছিল না।
ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিতে বানিয়ে নিয়েছেন পোশাক, আইডি কার্ড। ফুর্তি আমেজের রসদও মেলে তার বাসায়। নামিদামি নানা সংগঠনের তরফ থেকে পুরস্কার জিতেছেন বলে প্রচার করতেন সামাজিক মাধ্যমে। মূলধারার কয়েকটি গণমাধ্যমেও ডাক আদায় করেছেন আলোচক হিসেবে। দাদাবাড়ি টাঙ্গাইল, কিন্তু আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই ময়মনসিংহে। করোনার নির্দয় সময়কেও ব্যবহার করেছেন এই প্রতারক। সভা সেমিনারে অতিথি হয়ে হাতিয়ে নিয়েছেন টাকা। ভার্চুয়ালি প্রশিক্ষণ ও সনদ দেয়ার নামেও করেন ব্যবসা। সম্প্রতি 30 তরুণ বাংলাদেশিকে সম্মাননা দিয়ে কয়েক লাখ টাকা নেন তিনি। সেমিনার করা, বিভিন্ন প্রোগ্রাম করা, টক শোতে যাওয়া, এই কার্যক্রম সে আর বেসিক্যালি দিদারের কাজ ছিল, যেহেতু সে পলিটিক্যালি পড়েছে, ডিপ্লোমা করেছে, এই ধরনের যোগাযোগের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া। তার কর্মকাণ্ডে সহযোগী ছিলেন ডিপ্লোমা পাস পোশাক কারখানার কর্মচারী শহীদুল ইসলাম দিদার। তিনিও নিজেকে জাহির করতেন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা হিসেবে। দুজন মিলে বানান নানা সংগঠন, খোলেন ফেসবুক পেজ। ঈশিতার ভুয়া ডিগ্রি, পদ ও পদবি প্রচারের জন্য ব্যবহার করতেন IPTV চ্যানেল। তার ফাদারের সাথে তিনি জার্মানিতে গিয়েছিলেন, তখন তিনি এই সেমিনারের আশেপাশে যে উনি হাঁটাহাঁটি করে কিছু ছবি তুলেছে বা বিভিন্ন মাধ্যমে প্রকাশিতও করেছে যে উনি সর্বপ্রথম বাংলাদেশি, যে উনি এটা ওখানে যেতে পেরেছেন। ঈশিতা মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ পেলেও শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য চাকুরিচ্যুত হন। শৃঙ্খলা ভঙ্গের কারণে এবং অনৈতিক কারণে তার চাকরি চলে যায়। একটা জায়গায় উনি চাকরি করেছেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 237 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই 218 জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 862 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 828 রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 2895 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কিছুদিন ধরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এডিস মশা নিধনে পরিচালিত চিরুনি অভিযান নগর ভবন থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বিকেলে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা জানান। ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে দাবি করে মেয়র বলেন, আগস্টের মধ্যে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সোমবার থেকে বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে ডিএসসিসি। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, তাই ওয়ার্ড কাউন্সিলর ও ভলেন্টিয়ারদের নিয়ে বাসায় পরিচ্ছন্নতা অভিযান জরুরি। অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে এবং আগামীকাল থেকে আমরা কেন্দ্রীয়ভাবে একটি নিয়ন্ত্রণ কক্ষ করে ফেলছি আমাদের নগর ভবনে, যে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা পুরোটা তদারকি করব। ডেঙ্গু এডিস মশা বাহিত একটি রোগ। 75 ওয়ার্ডের 75 জন কাউন্সিলর যখন যাবেন এবং আমাদের নারী কাউন্সিলররা যখন তার সাথে যোগ হবেন এবং তার সাথে যোগ হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাইলে কি এটা কি আর মোকাবিলা করার অসুবিধা হবে? করোনা ভাইরাসে মারা গেছেন তাই এক ব্যক্তির সৎকারে এগিয়ে এলো না কেউই। অমানবিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। পরে স্বজনদের সহায়তায় মৃতের শ্বশুরবাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সৎকার করা হয় সুমন আচার্যের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউ গ্রামের ব্যবসায়ী সুমন আচার্য করোনা আক্রান্ত হন সম্প্রতি। পরিস্থিতির অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকায়, ভর্তি করা হয় ডিএনসিসি করোনা বিশেষায়িত হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় করোনার কাছে হার মানেন সুমন। ওই দিনই মরদেহ সৎকারের জন্য নেওয়া হয় গ্রামের বাড়িতে। শ্মশানে দীর্ঘক্ষণ রাখা হলেও তার দু একজন স্বজন ছাড়া এগিয়ে আসেনি কেউ, কারণ করোনায় প্রাণ হারিয়েছেন সুমন। স্থানীয় কারো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত সুমনের মরদেহ নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানকার একটি শ্মশানে শনিবার সম্পন্ন হয় সৎকার। যা যা করণীয় আমাদের বিহিত ব্যবস্থা করি। আমাদের শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাট, যেখানে আমরা এই করোনাকালে দেহ সৎকার করছিলাম, এই দেহ সৎকারের ব্যবস্থা করি। নাসিরনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, ধর্মীয় কিছু বিধিবিধান আর করোনার ভয়ে নিজ এলাকায় সৎকার হয়নি সুমনের। তিনি একজন ব্রাহ্মণ সমাজভুক্ত ছিলেন। প্রথম অনুযায়ী ব্রাহ্মণ সমাজের মৃত সৎকারে অন্য সমাজের, অর্থাৎ আমরা যারা শূদ্র সমাজভুক্ত আছি, আমরা অংশগ্রহণ করতে পারি না। উনার যে সমাজ, অর্থাৎ ব্রাহ্মণ সমাজের লোকজন
করোনার ভয়ে অথবা রাত্রে অধিক হওয়ার কারণে অথবা কমিউনিকেশন কোনো গ্যাপ যদি থেকে থাকে সেই কারণে হয়তো অংশগ্রহণ করতে পারেনি, যে কারণে তার দেহ ফান্দক থেকে অন্যত্র নিয়ে দেহ সৎকার করা হয়েছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিন নিহত হয়েছেন। রোববার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়িটি জব্দ করলেও পলাতক গাড়ির চালক, তবে আটক রয়েছে গাড়ির মালিক। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিদিনের মতো রোববার সকাল থেকেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল হেলাল উদ্দিন। বেলা 11টার দিকে একটি হাইস গাড়ি লক্ষ্য করে সিগন্যাল দেন হেলাল উদ্দিন, কিন্তু সিগন্যালের তোয়াক্কা না করেই তার উপর গাড়ি উঠিয়ে দেন চালক। গুরুতর আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় হেলাল উদ্দিনের। ড্রাইভার পলাতক আছে, আমরা তাকে ট্রেস করেছি। তদন্ত স্বার্থে আমি সব কিছু এক্সপোজ করতে চাচ্ছি না। আমরা তার নাম ঠিকানা পেয়েছি, আমরা কাজ করব। ক্রাইমের পুলিশ যারা আছে তারা কাজ করবে, ইনশাআল্লাহ হি উইল বি কট। জানা গেছে ঘাতক মাইক্রোবাসটি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমের কর্মকর্তাদের ভাড়ায় আনা নেওয়া করত। ঘটনার সময় দুই কর্মকর্তাও ছিলেন ওই গাড়িতে। তারা জানিয়েছেন শুরু থেকেই গাড়ি বেপরোয়া চালাচ্ছিলেন চালক। খুবই রাফ চালাচ্ছিল। চালাতে চালাতে এক পর্যায়ে এইখানে এসে সে হঠাৎ করেই আমাদের যে ট্রাফিক যিনি ছিলেন কনস্টেবল সাহেব, ওনাকে আর কি আমি ওনাকে দেখলাম যে ওখানে উনি সিগন্যাল দিল গাড়ি থামার জন্য, না থামিয়ে গাড়িটাকে ও স্পিডে ওনার উপর দিয়ে চলে আসলো ধাক্কা দিয়ে। আটক হওয়ার আগে মালিক জানিয়েছেন শনিবার সকালে ট্রিপ নিয়ে নওগাঁ গিয়েছিল চালক। সেখান থেকে ফিরেই গাড়িতে তুলেছিলেন নায়েমের কর্মকর্তাদের। আগের যারা ইউজার ছিল তাদেরকে নামিয়ে দিয়ে ইনাদেরকে ওঠায় অফিসে রওনা করে। এর ভিতরে দুর্ঘটনা ঘটে। তারপরে আমার অফিস থেকে কল করেছে একটা দুর্ঘটনা ঘটছে, আপনি খুব দ্রুত আসেন। 55 বছর বয়সী হেলাল উদ্দিনের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। থাকতেন তেজগাঁও ট্রাফিক পুলিশ ব্যারাকে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় চিত্রনায়িকা একার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 6 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শনিবার সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে 5 পিস ইয়াবা, 50 গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। জানা গেছে একার বাসায় 3 মাস ধরে কাজ করেন এক গৃহকর্মী। 1 মাসের বেতন দিলেও 2 মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। পুলিশ যে তাকে উদ্ধার করার পরে পুলিশ এই নায়িকার বাসায় তল্লাশি করে 5 পিস ইয়াবা এবং 50 গ্রাম গাঁজা এবং 1 বোতল বিদেশি মদ পায়। সেটাকে নিয়ে 2টো মামলা হয় এবং সেই 2টি মামলায় আজকে 6 দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড এবং জামিন বাতিলের জন্য পিটিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড এবং বাতিল জামিন উভয় আবেদন নামঞ্জুর করেন। করোনা সংকটে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন ও আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। খুন করে যারা আস্ফালন করেছে, তারা ফাঁসিতে ঝুলেছে। এখনও যে সকল খুনি দেশের বাইরে রয়েছে তাদেরকেও ফিরিয়ে আনা হবে এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। খুনিদের ফিরিয়ে এনে বাস্তবায়ন করা হবে আদালতের রায়। দীর্ঘ 65 বছর পর আবারও চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল। এই পথে পণ্য পরিবহনে 100 কিলোমিটার পথ সাশ্রয় হবে। আজ থেকে এই পথে 2টি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। শুরুতেই ভারত থেকে পাথর ও গম আসবে, অক্সিজেনবাহী ওয়াগনও চলাচল করতে পারে। 2020 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এর আগে গত 29 জুলাই ভারতীয় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 2টি ইঞ্জিন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসে। পরে হলদিবাড়ি সীমান্ত দিয়ে চিলাহাটি রেল স্টেশনে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করে পুনরায় ফিরে যায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ 5 ম্যাচের টি20 সিরিজের জন্য আজ অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুবার কোভিড পরীক্ষায় পাশ করেই এরপর মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা।
সকাল 10টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল, যেখানে 17 সদস্যের দলে অনুশীলনে দেখা যায়নি মোসাদ্দেক হোসেনকে। অনুশীলনের প্রথম 15 মিনিট সাকিবের নেতৃত্বে রানিং করেন ক্রিকেটাররা। পরের 15 মিনিট চলে ফুটবল অনুশীলন। এদিকে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মিরপুরের ইনডোর ও আউটডোরে অনুশীলন করেছে সফরকারী অস্ট্রেলিয়া। 3, 4, 6, 7 ও 9 আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। এদিকে বাংলাদেশের স্পিন অ্যাটাক নিয়ে কথা বলেছেন ওজি ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার। দেখুন, বৃষ্টি হচ্ছে, কাটেল ওভারের ম্যাচ হতে পারে। সামনে টি-20 বিশ্বকাপ, তাই পুরোপুরি স্পিন সহায়ক উইকেট হবে না হয়তো, তবে টানা খেলা, তাই শেষের দিকে বল টার্ন করতে পারে। উইন্ডিজে টি-20 সিরিজ ভালো যায়নি আমাদের, তবে যতটুকু জেনেছি এখানকার উইকেটও প্রায় একই হবে। জানি স্পিনে তারা আমাদের কাবু করতে চাইবে, এই নিয়ে বিশেষ পরিকল্পনাও আছে আমাদের। এমন উইকেট নিয়ে আমি রোমাঞ্চিত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের 6 মাসের মাথায় দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, মিন অং হ্লাইংকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। অপরদিকে এক টেলিভিশন ভাষণে আগামী 2 বছরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন জান্তা প্রধান। বলেন, 2023 সালের আগস্টের মধ্যে মিয়ানমারে নির্বাচন করা হবে। অর্থাৎ জান্তা প্রধানের এই ঘোষণা অনুযায়ী আরও অন্তত 2 বছর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে মিয়ানমার। এর আগে ক্ষমতা দখলের সময় 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে অং সান সুচি সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। গ্রাম ও সীমান্ত এলাকার পর এবার আফগানিস্তানের প্রধান শহরগুলো দখলের মিশনে নেমেছে তালেবান। একযোগে 3টি গুরুত্বপূর্ণ শহরে অভিযান শুরু করেছে গোষ্ঠীটি। তীব্র লড়াইয়ের পর কান্দাহার, হেরাত ও লস্করগাহের একাংশে ঢুকে পড়েছে যোদ্ধারা। তবে তাদের ঠেকাতে মরিয়া সরকারি বাহিনী। চলছে তুমুল লড়াই। সংঘাতের মধ্যে প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন অনেক বাসিন্দা। চোরাগোপ্তা হামলা নয়, এখন দলবল নিয়ে প্রকাশ্যে শহর দখলের মিশন তালেবানের। শনিবার থেকেই তাদের সাথে তীব্র লড়াই চলছে আফগান বাহিনীর। একযোগে হামলা চলছে 3 গুরুত্বপূর্ণ শহরে। আফগানিস্তানের 2য় বৃহত্তম শহর কান্দাহার, 3য় বৃহত্তম শহর হেরাত আর লস্করগাহে ঢুকে পড়েছে যোদ্ধারা। এর মধ্যে হেলমান্দ প্রদেশের লস্করগাহ অনেকটাই তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে সশস্ত্র জিহাদিরা প্রবল বাধার মুখে পড়েছে হেরাত ও কান্দাহারে। শহরের ভেতরে জোরালো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে আফগান সেনারা। সরকারি বাহিনীকে দুর্বল করতে রসদ ও গোলাবারুদ সরবরাহে গুরুত্বপূর্ণ কান্দাহার বিমানবন্দরে রকেট ছুড়েছে তালেবান, যার জেরে বন্ধ রয়েছে বিমান চলাচল। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর গত 2 মাসে গ্রাম ও সীমান্তের বিশাল এলাকা দখলে নিয়েছে তালেবান। তাতে প্রাণহানি তেমন হয়নি, তবে জনবহুল শহরের মধ্যে লড়াই ছড়িয়ে পড়ায় বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সংঘাতের মধ্যে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে অনেক বাসিন্দা। তালেবানকে ঠেকাতে এখন আফগান বাহিনীর মূল অস্ত্র বিমান হামলা। কিন্তু শহরের মধ্যে এই কৌশলে অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সরকারি বাহিনীর হামলায় বিধ্বস্ত হয়েছে হেরাতের একটি হাসপাতাল। মৃত্যুও হয়েছে চিকিৎসাধীন রোগীর। আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকা দখলে নিলেও এখন পর্যন্ত প্রধান কোনো শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান, যে কারণে চলমান লড়াইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তাদের জন্য। যে কোনো একটি বড় শহর দখল করতে পারলেও প্রশ্ন উঠবে আফগান বাহিনীর সামর্থ্য নিয়ে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা সংক্রান্ত বিশেষ পাস প্রচলনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। শনিবার রাজধানী প্যারিসে 3য় সপ্তাহের মতো বিশেষ পাসের বিরুদ্ধে আন্দোলনে নামে হাজারো মানুষ। আগে থেকেই মোতায়েন করা ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত 3000 সদস্য। বিভিন্ন স্থানে মিছিলের সময় পুলিশের সাথে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় 3 পুলিশ কর্মকর্তা সহ আহত হয় বেশ কয়েকজন। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় 10 জনকে। সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধিতে রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে বিশেষ পাস প্রয়োজন হবে বলে ঘোষণা দেয় সরকার। এই সংক্রান্ত একটি বিলও পাস হয় পার্লামেন্টে। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।